6 আগস্ট 1945 জাপানের হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয় অ্যাটম বোমায়। এই বোমার জনক রবার্ট ওপেনহেইমারও নিজেও ভাবতে পারেননি যে তার বানানো বোমা এতটা ধ্বংসলীলা চালাবে। যদি তুমি জানতে চাও কি মারাত্মক উপায়ে ওপেনহেইমার এই অ্যাটম বোম বানিয়েছিল, তাহলে তোমাকে দেখতে হবে ওপেনহেইমার মুভির এক্সপ্লেনেশন। চিন্তা করো না, মুভিটা এমন সহজ করে এক্সপ্লেন করব যাতে পুরো মুভি দেখার ফিলটা তোমরা নিতে পারো। তো চলো আর বেজার না বাড়িয়ে শুরু করি এই মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 22 বছরের তরুণ ওপেনহেইমারকে দেখতে পাই। ওপেনহেইমার তখন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে উঠেছিল। ছোটবেলা থেকেই তুখোর মেধাবী ওপেনহেইমার কোয়ান্টাম ফিজিক্সের উপরে তুমুল আগ্রহ ছিল। তাই বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ার পর ওপেনহেইমার প্রফেসর প্যাট্রিক ব্যাকেটের অধীনে এক্সপেরিমেন্টাল কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করে। কিন্তু বেশ কিছুদিন পড়াশোনা করার পরে সে প্রচুর চাপ অনুভব করছিল, কেননা বিশ্ববিদ্যালয়ের ল্যাব ওয়ার্কগুলো তার অতটা ভালো লাগেনি। তার ইচ্ছা ছিল সে থিওরিটিক্যাল কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়বে। ওপেনহেইমার যখন আকাশের দিকে তাকাতো তখন সে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যেত। তার মাথায় আকাশের তারার মধ্যে ঘটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াগুলোর ভিজুয়াল দৃশ্য ঘুরত, যেটা তাকে আরো বেশি একাডেমিক ডিপ্রেশনে ঠেলে দিচ্ছিল। ওপেনহেইমার বুঝতে পারছিল যে সে যেভাবে পড়তে চাচ্ছে তেমনটা বিশ্ববিদ্যালয় তাকে পড়াচ্ছে না, তাই সে বেশিরভাগ সময় ক্লাসে অন্য মনস্ক থাকতো। ঠিক এমনই একদিনে ল্যাবে কাজ করার সময় অন্য মনস্কতার কারণে ওপেনহেইমার বেশ কিছু কাজের যন্ত্রপাতি ভেঙে ফেলে। ওই সময়টায় ক্যামব্রিজে লেকচার দিতে এসেছিল বিখ্যাত জার্মানি বিজ্ঞানী নিলস বোর। স্কুল জীবনের বিজ্ঞান বইয়ে আমরা যেই বিখ্যাত বোরের পরমাণু মডেল পড়েছিলাম তা কিন্তু এই নিলস বোরই দিয়েছিল। এত বড় বিজ্ঞানীর লেকচার মিস হয়ে যাচ্ছে দেখে ওপেনহেইমার ল্যাবের সবাইকে সেটা মনে করিয়ে দেয়। কিন্তু প্রফেসর ব্যাকেট ওপেনহেইমারকে বলে, তুমি এই কাচের টুকরোগুলো পরিষ্কার করে তারপরে এখান থেকে বের হবে। এই কথা শোনার পর ওপেনহেইমার তার প্রফেসরের উপরে প্রচন্ড রেগে যায়। তাই রাগের চোটে সে ল্যাবের সেলফ থেকে পটাশিয়াম সায়ানাইডের শিশি বের করে নেয়। এরপর সেখানে সিরিঞ্জের মাধ্যমে প্রফেসরের টেবিলে রাখা আপেলের ভিতরে অনেকটা পটাশিয়াম সায়ানাইড ঢুকিয়ে দেয়। মানে ওপেনহেইমার এখানে তার প্রফেসরকে সোজা উপরে পাঠানোর বন্ধ ব্যবস্থা করেছিল। যাই হোক, এরপর ওপেনহেইমার বোরের লেকচার শুনতে চলে যায়। বোরের বাকি লেকচার শুনে নিজের রুমে ফিরে আসার পর তার মাথায় আবারও সেই নিউক্লিয়ার রিঅ্যাকশন ভিশনগুলো ঘুরতে থাকে। এরই মাঝে হঠাৎ তার মনে পড়ে যে রাগের চোটে সে ল্যাবের মধ্যে ভয়ানক এক আগাম করে এসেছে। তখন সে রেডি হয়ে দ্রুত ল্যাবের দিকে ছুটে গিয়ে দেখতে পায় সেই ল্যাবে তখন স্বয়ং নিলস বোর প্রফেসরের সাথে কথা বলছে। নিলস বোর আর ওপেনহেইমারের মধ্যে তখন লেকচার নিয়ে কথা হলেও বোর বুঝতে পারেন যে কোয়ান্টাম ফিজিক্সের প্রতি ওপেনহেইমারের ব্যাপক আগ্রহ আছে। তাই তিনি ওপেনহেইমারকে জার্মানির গোটিঙ্গন শহরের বিখ্যাত কোয়ান্টাম ফিজিসিস্ট ম্যাক্স বর্নের অধীনে পড়তে যাওয়ার জন্য সাজেস্ট করেন। এই কথার ফাঁকে নিলস বোর হঠাৎ পাশের টেবিল থেকে সেই বিষমাখা আপেলটা তুলে নিয়ে খেতেই যাচ্ছিলেন। সেটা দেখে ওপেনহেইমার আপেলটা দ্রুত বোরের হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দেয় এবং সেই যাত্রায় নিজেকে একজন বিখ্যাত বিজ্ঞানীর খুন হওয়া হাত থেকে বাঁচিয়ে নেয়। এর বেশ কিছুদিন পর বোরের পরামর্শ অনুযায়ী ওপেনহেইমার কোয়ান্টাম ফিজিক্স পড়ার জন্য জার্মানিতে চলে যায়। সেখানে কিছুদিন পড়ার পর সে এই বিষয়ে এতটাই দক্ষ হয়ে ওঠে যে মাত্র 6 মাসের মধ্যে সে নিজের পিএইচডি ডিগ্রিও শেষ করে ফেলে। তার পিএইচডি প্রফেসর আইজ্যাক রবি তাকে জার্মানির বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গের সাথে দেখা করার পরামর্শ দেয়। ওয়ার্নার হাইজেনবার্গ ছিল আরেকজন বিখ্যাত কোয়ান্টাম ফিজিসিস্ট, যিনি তার ফেমাস থিওরি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির জন্য সুপরিচিত ছিলেন। এখানে তোমরা একটা ব্যাপার খেয়াল করবে যে তখনকার সময়ের বড় বড় বিজ্ঞানীরা কিন্তু সবাই জার্মান ছিল, কারণ সেই সময়টাতে জার্মানের শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে উন্নত ছিল। যাই হোক, সুইজারল্যান্ডে গিয়ে হাইজেনবার্গের সাথে দেখা করার পর ওপেনহেইমার তাকে আমেরিকায় কোয়ান্টাম ফিজিক্স পড়ানোর জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু হাইজেনবার্গ জানায় তিনি খুবই ব্যস্ত থাকায় এই অফারটি রিফিউজ করে দেন। তবে হাইজেনবার্গ এটাও বলেন যে তিনি ওপেনহেইমারের কোয়ান্টাম ফিজিক্সের উপরে লেখা পেপারগুলো খুব পছন্দ করেছেন। যদি ওপেনহেইমার চায় তাহলে তারা পরবর্তীতে একসাথে রিসার্চও করতে পারবে। যাই হোক, হাইজেনবার্গের কাছ থেকে ফিরে আসার পর ওপেনহেইমার সিদ্ধান্ত নেয় সে নিজেই আমেরিকায় স্টুডেন্টদের কোয়ান্টাম ফিজিক্সের প্রতি আগ্রহী করে তুলবে। তাই সে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ডক্টর লরেন্সের সাথে দেখা করে তার কাছ থেকে একটা রুম চেয়ে নেয়। সেখানে যখন ওপেনহেইমার পড়াতে শুরু করে তখন প্রথম দিন তার কাছে কেবলমাত্র একজন স্টুডেন্ট আসে। তবে ওপেনহেইমার এতটাই ভালো পড়াতো যে দ্রুতই সব জায়গায় তার সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে এবং সেখান থেকে প্রচুর স্টুডেন্ট আসাও শুরু করে। ওপেনহেইমারও ব্যাপক খুশির সাথে সবাইকে পড়ানো শুরু করলে একদিন ডক্টর লরেন্স তাকে এমন কিছু বলে যেটা শুনে সে পুরোই ভিমলি খেয়ে যায়। লরেন্স জানায় ওপেনহেইমারদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই কমিউনিস্ট পার্টির সদস্য, যেটা আমেরিকানরা একদমই পছন্দ করে না। কিন্তু ওপেনহেইমার সব কথায় পাত্তা না দিয়ে নিজেই কাজ চালিয়ে যায়। অন্যদিকে ওপেনহেইমারের ছোট ভাই ফ্রাঙ্কো ছিল একজন কমিউনিস্ট।
ফ্রাঙ্ক একদিন ওপেনহাইমারকে তার সাথে একটা পার্টিতে নিয়ে যায় যেখানে অনেক কমিউনিস্ট উপস্থিত ছিল। সেই পার্টিতে হুকান শেভিলিয়ার নামের একজন কমিউনিস্ট নেতার সাথে ওপেনহাইমারের পরিচয় হয়। পার্টিতে ওপেনহাইমারের সাথে জিন ট্যারলফ নামের এক মেয়ের সাথে সাক্ষাৎ হয়, যার কথাবার্তা আর স্টাইলে ওপেনহাইমার তার উপরে ইমপ্রেসড হয়ে গেলে দ্রুত তাদের মধ্যে রোমান্টিক অ্যাফেয়ার শুরু হয়ে যায়। তবে জিনের কিছুটা মানসিক সমস্যা ছিল, তাই কিছুদিন যেতে না যেতেই জিন ওপেনহাইমারের সাথে খারাপ ব্যবহার করে তাকে দূরে সরিয়ে দিতে শুরু করে। এরই মধ্যে ওপেনহাইমার একদিন তার স্টুডেন্ট থেকে খবর পায় যে জার্মানিতে অটোহান এবং স্ট্রসম্যান নামে দুজন বিজ্ঞানী নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন আবিষ্কার করে ফেলেছে। এই পয়েন্টে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি সেটা সম্পর্কে তোমাদের একটু টেকনিক্যাল ডিটেলস বলি। আমরা সবাই জানি পরমাণু 3টা কণা দিয়ে তৈরি হয়, যাদের নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে, যেটা চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে। যদি কোনোভাবে একটা বড় পরমাণুকে উচ্চ শক্তির নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তাহলে সেই পরমাণু 2 ভাগ হয়ে যায়। ফলে সেখান থেকে কিছু নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন নিয়ে দুটো নতুন পরমাণু তৈরি হয়। এই প্রসেসের মধ্যে আবার কয়েকটা নিউট্রনও মুক্ত হয়ে যায়, যার মাধ্যমে কিছু নিউট্রন সরাসরি বিপুল পরিমাণে এনার্জিতে পরিণত হয়, আর বাকি নিউট্রনগুলো নতুন তৈরি হওয়া পরমাণুগুলোকে আঘাত করে আরো নতুন নতুন পরমাণু তৈরি করে, যার ফলে পুরো প্রক্রিয়াতে আরো বেশি শক্তির উৎপন্ন হয়। এছাড়াও সেই নতুন পরমাণুগুলো থেকে আরো নিউট্রন তৈরি হয়, যেগুলো ওই পরমাণুগুলোকে বারবার ভাঙতে থাকে। এভাবে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। আর এই প্রক্রিয়ায় একটার পর একটা বিক্রিয়া ঘটতে থাকে বিধায় এটাকে চেইন রিঅ্যাকশন বলা হয়। এখন এই প্রসেসটা কিন্তু সর্বপ্রথম জার্মানি বিজ্ঞানীরাই আবিষ্কার করে। যাই হোক, ওপেনহাইমারের স্টুডেন্টরাও এই এক্সপেরিমেন্টটা করে ওপেনহাইমারকে দেখায়। তখন ওপেনহাইমার বুঝতে পারে যে যদি এই চেইন রিঅ্যাকশনে বিপুল পরিমাণে রেডিও অ্যাক্টিভ মেটাল যেমন ইউরেনিয়াম কিংবা প্লুটোনিয়াম দিয়ে করা যায়, তাহলে এই চেইন রিঅ্যাকশনের কারণে মারাত্মক বিস্ফোরণে প্রচুর এনার্জি তৈরি হবে। এই প্রক্রিয়াটা খুব ভয়ানক একটা জিনিসের ইঙ্গিত দেয়, যেটা হলো নিউক্লিয়ার বম। ওপেনহাইমার বেশ ভালো করে বুঝে গেছে যে জার্মানিরা তাদের জন্য খুব দ্রুত একটা নিউক্লিয়ার বোম বানাতে চলেছে, যেটা আমেরিকা সহ পুরো বিশ্বের জন্য ভয়ের। তাই ওপেনহাইমার তখন ফিশন নিয়ে রিসার্চ করা শুরু করে দেয় এবং অল্প কিছু দিনের মধ্যেই নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনের উপরে রিসার্চ পেপার পাবলিশ করে ফেলে। পুরো পৃথিবীতে তার এই রিসার্চ পেপার একদম হুলস্থুল ফেলে দেয়। যখন ওপেনহাইমার তার বন্ধু বান্ধব নিয়ে এটা সেলিব্রেট করছিল, ঠিক তখনই সে খবর পায় হিটলার পোল্যান্ডের উপরে আক্রমণ করে দিয়েছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন অফিসিয়ালি শুরু হয়ে গেছে, যার ফলে সবাই এটা নিয়ে চিন্তিত ছিল যে আমেরিকা এই যুদ্ধে কেমন রিঅ্যাকশন দেখাবে, তারা আদৌ এই যুদ্ধে যোগ দেবে কিনা। অন্যদিকে জিনের কাছ থেকে দূরে সরে যাওয়ার পর ওপেনহাইমারের সাথে কিটি নামের আরেকটা মহিলার পরিচয় হয়। কিটি নিজের বিবাহিত জীবনে সুখী ছিল না, তার উপরে ওপেনহাইমারেরও জিনের প্রতি ডিপ্রেশন ছিল। তাই নিজেদের দুঃখ শেয়ার করতে করতে একটা সময় তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে। তবে বলে রাখি, এই কিটিও কিন্তু একজন এক্স কমিউনিস্ট ছিল। অন্যদিকে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউটে যেই রুমে ওপেনহাইমার ক্লাস নিত, তার পাশের রেডিয়েশন ল্যাবে একদিন ওপেনহাইমারের এক কমিউনিস্ট স্টুডেন্ট ল্যাবের যন্ত্রপাতি নষ্ট করার চেষ্টা করে। এই ঘটনার পর লরেন্স প্রচন্ড রেগে গিয়ে ওপেনহাইমারের সব স্টুডেন্টদেরকে বের করে দেয়। এরপর সে ওপেনহাইমারের সাথে তর্ক শুরু করলে ওপেনহাইমার তাকে বোঝায় যে কমিউনিস্টরা আপাতত তাদের শত্রু নয়, বরং তাদের প্রধান শত্রু হলো নাৎসি জার্মানি। তাই এখন সোভিয়েতদের সাথে ঝামেলা না করে বরং হিটলারকে শায়েস্তা করার উপায় খোঁজা উচিত। ইতিমধ্যে জার্মানির অনেক বিজ্ঞানী হিটলারের ভয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এর মধ্যে ছিল জগৎ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তিনি ও বিজ্ঞানী জিলেয়ার তখন আমেরিকান প্রেসিডেন্ট রুজারভেল্টের কাছে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তারা জানান হিটলার নিউক্লিয়ার ফিশনকে কাজে লাগিয়ে বোমা বানানোর চেষ্টায় আছে, তাই আমেরিকারও দ্রুত এই ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া উচিত। এরই মধ্যে কিছুটা সময় পার হয়ে গেলে ওপেনহাইমার ততদিন কিচিকে বিয়ে করে নেয়। এর জন্য কিচিকে অবশ্য তার আগের স্বামীকে ডিভোর্স করতে হয়েছিল। ততদিনে কিচি আর ওপেনহাইমার একটা সন্তানও জন্ম দেয়। কিছুদিন পর ওপেনহাইমারের সাথে তার ক্লাসরুমে হঠাৎ একজন আমেরিকান কর্নেল দেখা করতে আসে, কর্নেল গ্রোভস, যে কিনা আমেরিকান নিউক্লিয়ার প্রোগ্রামের ডিরেক্টর ছিল। সে ওপেনহাইমারকে লস আলামোস অ্যাটমিক ল্যাবরেটরির ডিরেক্টর পদে ইনভাইট দেয়। এর মানে তো তোমরা বুঝতেই পারছো যে আমেরিকা ততদিনে নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করে দিয়েছে। এটাই সেই বিখ্যাত ম্যানহ্যাটন প্রজেক্ট, যার মাধ্যমে বানানো হয়েছিল পৃথিবীর প্রথম অ্যাটমিক বম। কর্নেল গ্রোভস ওপেনহাইমারকে ম্যানহ্যাটন প্রজেক্টের ডিরেক্টর হতে বলার পর ওপেনহাইমার বলে এই প্রজেক্ট শেষ করতে হয়তো অনেক দিন লেগে যাবে। ততদিনে জার্মানিরা হয়তো আগেভাগে অ্যাটমিক বোমা বানিয়ে ফেলবে যদি তারা তাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী হাইজেনবার্গের সাহায্য নেয়। হাইজেনবার্গ এতটাই জিনিয়াস ছিল যে তিনি চাইলে অনায়াসে জার্মানিদেরকে অ্যাটমিক বোমা বানিয়ে দিতে পারতেন।
কিন্তু হিটলার এতটাই বোকা আর অ্যারোগেন্ট ছিল যে সে কোয়ান্টাম ফিজিক্সকে ইহুদিদের বিজ্ঞান বলে ঘোষণা দিয়েছিল, আর এর জন্যই ওপেনহাইমারের বিশ্বাস ছিল যে হেইজেনবার্গ কোনোভাবেই হিটলারকে সাহায্য করতে রাজি হবে না। তবে মজার ব্যাপার হলো পরবর্তীতে সেটাই কিন্তু সত্যি হয়েছিল। অবশেষে সব দিক বিবেচনা করে ওপেনহাইমার কর্নেল গ্রোভসের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর গ্রোভস আর ওপেনহাইমার মিলে তাদের প্রথম প্রজেক্ট ল্যাবের ব্যাপারে প্ল্যান করে। ওপেনহাইমার গ্রোভসকে নিউ মেক্সিকোতে একটা প্রজেক্টের জন্য আস্ত একটা শহর বানিয়ে দিতে বলে, যেখানে সমস্ত স্কুল, কলেজ আর হসপিটাল থাকবে। এখন শহর তৈরির মেন কারণ হচ্ছে প্রজেক্টে যেসব সায়েন্টিস্টরা থাকবে তারা যেন তাদের নিজেদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারে, কেননা ফ্যামিলি থেকে দূরে থাকলে তাদের কাজে মন বসাতে পারবে না। ওপেনহাইমারের কথা মতো তখনই লস অ্যালামোসের ল্যাবের পাশে এক বিরাট বড় শহর নির্মাণের কাজ শুরু হয়ে যায়। অন্যদিকে তারা প্রজেক্টের জন্য সায়েন্টিস্ট রিক্রুট করার কাজে লেগে পড়ে। এভাবে কয়েকদিনের চেষ্টায় তারা অনেক সায়েন্টিস্টকে এই প্রজেক্টের জন্য রাজি করাতে সক্ষম হয়। এরপর ম্যানহাটন প্রজেক্ট শুরু হওয়ার পর প্রথমে সব সায়েন্টিস্টরা মিলে একটা মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে সেখানকার আর এক বড় সায়েন্টিস্ট এডওয়ার্ড টেইলর জানায় সে একটা ক্যালকুলেশন করেছে। এই ক্যালকুলেশন অনুযায়ী নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন কখনো বন্ধ হবে না, অর্থাৎ নিউট্রন পরিবেশে ছড়িয়ে পড়ার পরেও পরিবেশের সাথে সে ফিউশন রিঅ্যাকশন ঘটাবে। এই কথা শুনে ওপেনহাইমার তৎক্ষণাৎ টেইলরের ওই ক্যালকুলেশনগুলো নিয়ে সোজা চলে যায় বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে। ওপেনহাইমার সেই ক্যালকুলেশনগুলো আইনস্টাইনকে দেখালে আইনস্টাইন সরাসরি তাকে কোনো হেল্প করতে চায়নি, কারণ আইনস্টাইন এই যুদ্ধে কোনোভাবে নিজেকে ইনভলভ করতে চাইছিল না। তবে আইনস্টাইন ওপেনহাইমারকে এই ক্যালকুলেশনগুলোকে বিজ্ঞানী হ্যান্স বেথের কাছে নিয়ে যেতে বলেন, যিনি কিনা ছিলেন বিশাল মাপের একজন গণিতবিদ। সাথে আইনস্টাইন এটাও বলেন, যদি টেইলরের ইকুয়েশন সঠিক প্রমাণিত হয় তাহলে আমেরিকা যেন জার্মানিকেও এই বোমা বানাতে আটকায়, আর তা না হলে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আইনস্টাইনের পরামর্শ অনুযায়ী ওপেনহাইমার বেথকে দিয়ে সেই ক্যালকুলেশন ভেরিফাই করলে দেখা যায় যে টেইলরের ক্যালকুলেশনগুলো ভুল ছিল, অর্থাৎ নিউক্লিয়ার বোম বানানোর জন্য তাদের সামনে আর কোনো বাধা ছিল না। তাই বোম বানানোর কাজ যখন পুরো দমে শুরু হয়ে যায় তখন ওপেনহাইমার তার স্ত্রী কিটিকে নিয়েও ওই শহরে চলে আসে। সমস্ত প্রোগ্রাম সেট হওয়ার পর ওপেনহাইমার সব বিজ্ঞানীদের নিয়ে আবারও মিটিং ডেকে ফিশন বোমা বানানোর ফর্মুলা নিয়ে আলাপ করে। বোমা বানানোর জন্য তাদের প্রথমে 33 পাউন্ডের একটা গোলকের ভিতরে ইউরেনিয়াম 235 অথবা 10 পাউন্ডের গোলকে প্লুটোনিয়াম রাখবে। এরপর কোন এক্সপ্লোশনের মাধ্যমে কিছু পরমাণুকে ভাঙা গেলেই শুরু হয়ে যাবে নিউক্লিয়ার ফিশন। এর জন্য দুই ধরনের উপায়ের কথা ভাবা হয়। প্রথমটা হলো ছোট কোনো গানের মাধ্যমে সজোরে ভিতরে রাখা ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে আঘাত করা, আর দ্বিতীয় উপায়টা হলো গোলকের চারিদিকে টিউব আকৃতির নলে এক্সপ্লোসিভ রেখে সেগুলোকে ফাটিয়ে বাইরের দিক থেকে ভিতরের দিকের মেটালকে প্রচন্ড প্রেসার দেওয়া। এখন দ্বিতীয় উপায়টাই বেশি যুক্তিযুক্ত মনে হওয়ার কারণে সেই পদ্ধতিটাকেই অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিত্তিতে একটা ডিভাইস তৈরির ফর্মুলা বানানো হয়, যেটাকে বলা হবে নিউক্লিয়ার ইমপ্লোশন ডিভাইস। এদিকে বোমা বানানোর ফর্মুলা আলোচনা করার সময় এডওয়ার্ড টেইলর হঠাৎ বলে ওঠে যে তাদের আরো বেশি অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত। কেমন হয় তারা যদি ফিউশন বোম বানানোর চেষ্টা করে? নিউক্লিয়ার ফিউশনে যেমন একটা পরমাণু ভেঙে দুইটা পরমাণু সৃষ্টি হয়, ফিউশনে হয় তার উল্টোটা, অর্থাৎ দুইটা পরমাণু মিলে একটা পরমাণু তৈরি হয়। আর এই ফিউশনে কিন্তু ফিউশনের চেয়ে অনেক বেশি এনার্জি রিলিজ হয়। তাই এডওয়ার্ড টেইলরের মাথায় হাইড্রোজেন ফিউশন বোমা বানানোর প্ল্যান আসে, যদিও সেটাকে ট্রিগার করার জন্য ফিউশন ডিভাইসেরই দরকার হবে। তাই আপাতত ওপেনহাইমার ফিউশন বোমা তৈরির দিকে ফোকাস দেয়। এখন এই টেইলর কিন্তু পরবর্তীতে আসলে ফিউশন বোমা বানিয়ে ফেলেছিল, আর যার কারণে এই পৃথিবী তাকে এখনো হাইড্রোজেন বোমার জনক হিসেবেই চেনে। যাক, ওপেনহাইমার কিন্তু তখনও নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন নিয়ে চিন্তায় থাকায় সেই প্র্যাকটিক্যালি কোনো রিস্ক না নিয়ে ফিউশন পরীক্ষা করতে চাইছিল। যখন সে খবর পেয়ে যায় যে শিকাগোতে একটা ল্যাবে ফিউশন টেস্ট করা হচ্ছে, তখনই সে লস অ্যালামোস ছেড়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে এটা কনফার্ম হয় যে ফিউশন বিক্রিয়া একটা না একটা সময় বন্ধ হবেই, তাই দুনিয়া ধ্বংসের কোনো সম্ভাবনাই নেই। এদিকে সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও এত রিস্ক নিয়ে শিকাগোতে যাওয়ার কারণে কর্নেল গ্রোভস ওপেনহাইমারের উপরে ব্যাপক চেঁচামেচি করে। এই চেঁচামেচির মাঝখানে প্রজেক্টের একজন সায়েন্টিস্ট প্রজেক্ট ছেড়ে চলে যায়। এরপর ওপেনহাইমার গ্রোভসকে বলে, আমার সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যবস্থা তুমি করবে, তারপরেই আমি তোমাকে বোমা বানিয়ে দেখাবো। মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় আর কি। তবে এর কিছুদিন পরেই ওপেনহাইমার নিজের সিকিউরিটি ক্লিয়ারেন্স পায়। এরপর ওপেনহাইমার তার প্রাক্তন প্রেমিকা জিনের চিঠি পেয়ে তার সাথে দেখা করতে যায়। ওপেনহাইমার যে জিনাকে কিছু না বলে চলে গিয়েছিল, সেই জন্য জিন বেশ আপসেট ছিল। এদিকে জিনের সাথে দেখা করে আসার পর ওপেনহাইমারের স্ত্রীও এর জন্য তার সাথে রাগারাগি করে। অন্যদিকে কর্নেল গ্রোভসও ওপেনহাইমারকে সাবধান করে দেয় যেন সে কমিউনিস্টদের সাথে বেশি সম্পর্ক না রাখে।
কারণ একবার কোনোভাবে এই প্রজেক্টের ইনফরমেশন যদি সোভিয়েতদের হাতে চলে যায় তাহলে তারাও দ্রুত বোম বানিয়ে ফেলবে, যেটা আমেরিকা একদমই চায় না। ওপেনহেইমার তাকে জানায় যে কমিউনিস্টদের ব্যাপারে তার কাছে ইনকোয়ারি করার জন্য কর্নেল প্যাশ নামের একজন লোক এসেছিল। সে তার ল্যাবে কোনো কমিউনিস্ট সায়েন্টিস্ট আছে কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু ওপেনহেইমার তাকে কিছুই জানায়নি, কারণ সে নিরীহ কাউকে বিপদে ফেলতে চায় না। এর কিছুদিন পর ওপেনহেইমার নিলস বোরের সাথে একটা পার্টিতে দেখা করতে যায়। ওপেনহেইমার বোরের কাছ থেকে অ্যাটমিক বোমার ইমপ্লেশনের ব্যাপারে হেল্প চাইলেও বোর বলেন, আমি যুদ্ধে সরাসরি যোগ দিতে চাই না, আর তুমি নিজেই এটা বানিয়ে ফেলতে পারবে। তবে বোরের সাথে কথা বলার মাঝেই ওপেনহেইমার হঠাৎ একটা শকিং নিউজ পায়। সে জানতে পারে যে তার সাবেক প্রেমিকা জিন আত্মহত্যা করে নিয়েছে। যদিও ওপেনহেইমারের সন্দেহ ছিল যে তাকে খুন করা হয়েছে। জিনের মৃত্যুর পর ওপেনহেইমার বেশ ভেঙে পড়েন। তার স্ত্রী কিটি সেই অবস্থায় তার উপরে আরো রাগারাগি করে, কেননা ওপেনহেইমার কিটিকে না জানিয়ে জিনের সাথে সময় কাটাতে গিয়েছিল। যাই হোক, শোক সামলে পরের দিন ওপেনহেইমারকে আবারও লস আলামোসে ফিরতে হয়। তাদের প্ল্যান করা ইমপ্লোশন ডিভাইস তখনও বেশি দূর আগায়নি দেখে সায়েন্টিস্টদের মধ্যে একটা হতাশা কাজ করছিল। এর উপরে টেলার নিজের হাইড্রোজেন বোমা নিয়ে পড়ে আছে দেখে তারা আরো বেশি রেগে যায়। এরপর টেলার নিজেও রেগে গিয়ে এই প্রজেক্ট থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু ওপেনহেইমার তাকে এটা বলে আটকায় যে সে সপ্তাহে একদিন তাকে হাইড্রোজেন বোমার উপরে রিসার্চ করতে দেবে। কিন্তু এরপরেও টেলার ওপেনহেইমারের কথা না শুনে লস আলামোস ছেড়ে চলে যায়। কিন্তু কিছুদিন পরেই আবার সে ফিরে এসে কাজে যোগ দিয়েছিল। এদিকে প্রায় 2 বছর ধরে রিসার্চ করার পর অ্যাটমিক বোমা তৈরির কাজ পুরো দমে চলতে থাকে। এর জন্য প্রথমে সায়েন্টিস্টরা ইমপ্লেসিং ডিভাইসটা তৈরি করে টেস্ট করে। টেস্টে সফল হওয়ার পর ছোট স্কেলে একটা অ্যাটমিক বোম বানিয়ে টেস্ট করার ডিসিশন নেওয়া হয়। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হতে চলেছিল। ম্যানহাটন প্রজেক্টে সবাই যখন জানতে পারে যে হিটলার সুইসাইড করে নিয়েছে, তখন তারা প্রজেক্ট থামাতে চায়, কেননা এই বোম তারা শুধুমাত্র জার্মানিদের উপরে ব্যবহার করার জন্য তৈরি করতে চেয়েছিল। কিন্তু এর আগে আবার জাপান পার্ল হারবারে হামলা করে দিয়েছিল। তাই ওপেনহেইমার সবাইকে বলে যে জার্মান পরাজিত হলেও জাপান এখনো তাদের জন্য একটা থ্রেট। তাই জাপানের উপরে অ্যাটমিক বোম ফেলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পুরোপুরি শেষ করা সম্ভব। এখান থেকে আমরা বুঝতে পারি যে ওপেনহেইমার আসলে খুব শক্ত মনের মানুষ ছিল। তাই সাধারণ মানুষের উপরে বোম ফেলার ডিসিশন নিতে তার একটু দ্বিধাও হয়নি, যদিও বা সে চাইলেই সেটাকে আটকাতেও পারত। যাই হোক, অ্যাটমিক বোমা টেস্ট করার আগে সেটাকে জাপানের কোথায় ফেলা হবে সেই বিষয়ে ওপেনহেইমারের সাথে ইউএস এর ওয়ার সেক্রেটারির একটা মিটিং ফিক্স হয়। সেই মিটিং এর আগে বিজ্ঞানী জিলার্ড এসে ওপেনহেইমারকে বলে যে ওপেনহেইমার যেন এই বোম ফেলাটা আটকায়। মজার ব্যাপার হচ্ছে, এই জিলার্ডি কিন্তু বোম বানানোর জন্য রুজারভেল্টকে চিঠি লিখেছিলেন, কিন্তু তিনি জাপানের উপরে বোম ফেলার পক্ষে ছিলেন না। কিন্তু ওপেনহেইমার তাকে বলে তার কাজ শুধু বোম বানানো পর্যন্তই, সেটা কিভাবে ব্যবহার করা হবে সেই ব্যাপারে নাক গলানোর রাইট তাকে দেওয়া হয়নি। যাই হোক, জিলার্ডের অনুরোধ সত্ত্বেও ওপেনহেইমার ওয়ার সেক্রেটারির সাথে মিটিংয়ে জাপানে বোম ফেলার ব্যাপারে সম্মতি দেয়। ঠিক করা হয় জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে বোম ফেলা হবে। প্রথমে তারা জাপানের রাজধানী টোকিওতেই বোম ফেলতে চেয়েছিল, কিন্তু ইউএস এয়ারফোর্স সেখানে নর্মাল বোম ফেলে প্রায় 1 লাখ মানুষ মেরে ফেলেছে। তাই তারা নতুন 2 শহর ডিস্ট্রয় করতে চাইছিল, যেখানে হতাহতের সংখ্যা কিছুটা কম হবে। কিন্তু এই বোম যে তাদের ধারণার চেয়ে কতটা ভয়ানক হবে সেই ব্যাপারে তাদের কোনো আইডিয়াই ছিল না। ইউএস এর সেক্রেটারি জানায় কিছুদিনের মধ্যে ইউএস পিস কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। সেই কনফারেন্সে জাপানের সাথে আমেরিকার আলোচনার লাস্ট চান্স। তাই এর আগেই বোমা তৈরি করে ফেলতে হবে, যাতে জাপান স্যারেন্ডারে রাজি না হলে তাদের উপরে বোমা ফেলা যায়। সেই মোতাবেক গ্রোভস আর ওপেনহেইমার মিলে এবার ডেডলাইনের ভিতরে কাজ শেষ করার জন্য তোড়জোড় করতে থাকে। বোমা তৈরির কাজ শেষ পর্যায়ে চলে এলে তারা ওপেনহেইমারের ভাই ফ্রাঙ্কের সাহায্যে লস আলামোসের মরুভূমিতে একটা ম্যাপ বানায়। এরপর বোম কোথায় টেস্ট করা হবে সেটা ঠিক হলে সেখান থেকে সেফ ডিস্টেন্সে অনেকগুলো অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়। ফাইনালি এই অ্যাটম বোমের মধ্যে শেষ ইউরেনিয়ামটুকুকেও সেট করে ফেলা হয়, অর্থাৎ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক এই অস্ত্র অবশেষে তৈরি হয়ে যায়। এই বোমা টেস্ট করার যে ঠিক হয় 1945 সালের 19 জুলাই। ওপেনহেইমার এই টেস্টের নাম দিয়েছিল ট্রিনিটি টেস্ট, যেই নামটা পরবর্তীকালে বিখ্যাত হয়ে যায়। বোমাটা মরুভূমির মাঝখানে উঁচু এক টাওয়ারে সেট করার পর সব ওয়ার্কার আর সায়েন্টিস্টরা নিরাপদ দূরত্বে সরে যায়। 19 জুলাই সেই রাতে লস আলামোসে হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়, কিন্তু টেস্ট পেছানোর কোনো সুযোগ ছিল না, কারণ তাদের হাতে একদমই সময় নেই। সেদিন রাতে বোমা টেস্ট করার আগে গ্রোভস ওপেনহেইমারকে বলে এই বোমা তৈরি করতে 3টা বছর, 4000 লোক আর $2 বিলিয়ন খরচ হয়েছে। যদি তাদের এই টেস্ট ফেল হয় তাহলে আমরা দুজনেই খতম হয়ে যাব। ওপেনহেইমার তখন বলে এই বোমা যে সাকসেসফুল হবে সেই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই,
তবে চেইন রিয়াকশনটা যদি থামানো না যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদিও তাদের রিসার্চে প্রমাণ হয়েছে যে এমন হওয়ার চান্সটা একেবারে শূন্যের কাছাকাছি। সেদিন রাতে বোমা টেস্ট করার ঠিক আগ মুহূর্তে ঝড় থেমে যায়। সায়েন্টিস্টরা তখন ওপেনহাইমারের নির্দেশে দ্রুতই ইমপ্লেশন ডিভাইসের ট্রিগার বাটন সেট করে ফেলে। এরপর সবাই কাউন্টডাউনের সাথে বোমা ট্রিগার করার অপেক্ষা করতে থাকে। সেখানকার সবাইকে রেডিয়েশন থেকে বাঁচার জন্য নিরাপত্তা চশমা পরতে বলা হয়। এছাড়াও শক ওয়েভ থেকে বাঁচার জন্য সবাই মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ে। অবশেষে কাউন্টডাউন শেষ হওয়ার পরে ইমপ্লোশন ডিভাইস ট্রিগার করার সাথে সাথে ঘটে এক মহাজাগতিক ধামাকা। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই বিস্ফোরণ সম্পর্কে তারা যেটা ধারণা করেছিল রেজাল্ট তার চাইতেও অনেক গুণ বেশি ছিল। এর চেয়ে আরো ভয়ের ব্যাপার হলো এটা তো রিয়েল বোমার মাত্র 10 ভাগের 1 ভাগ। ভাই রে ভাই, এই বোমার ধামাকা এতটাই বড় আর ভয়ানক ছিল যে আলোর ঝলকানিতে কেউ তাদের চোখই খুলতে পারছিল না। এই পুরো সময়টা জুড়ে ওপেনহাইমার মুখ হা করে সেই ধামাকার দিকে তাকিয়ে ভাবছিল যে এটা আমি কি তৈরি করলাম। নিজের তৈরি করা জিনিস দেখে ভয়ে আর বিস্ময়ে তার মুখ থেকে বেরিয়ে আসে ভগবত গীতার সেই বিখ্যাত শ্লোক, নাও আই এম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এই উক্তিটা পরবর্তীকালে পৃথিবীর ইতিহাসে একটা বিখ্যাত উক্তি হয়ে উঠেছিল। বোমা ফাটার কিছুক্ষণ পর যে শক ওয়েভ হয়েছিল সেটা সবাইকে একদম নাড়িয়ে দেয়। যাই হোক, ঘোর কাটার পর সবাই যখন বুঝতে পারে যে তাদের এতদিনের পরিশ্রম সফল হয়েছে তখন সবাই উল্লাস করতে থাকে। পরের দিন পুরো লস অ্যালামোসে একটা উৎসব আমেজ বিরাজ করতে থাকে। আর ওপেনহাইমার তো পুরো আমেরিকার একজন হিরো হয়ে যায়। এই বোম বানানোর পর ইউএসএ মিলিটারির তত্ত্বাবধানে ওপেনহাইমারের নেতৃত্বে যেই 3টা বোম বানানো হয়েছিল সবগুলোকে নিয়ে যাওয়া হয়। বোমা নিয়ে যাওয়ার সময় টেলার এসে ওপেনহাইমারকে জানায় বোম টেস্টিং এর ভয়াবহতা দেখার পর ডক্টর জিলার বোম না ফেলার জন্য পিটিশন করেছে। আর এই পিটিশনে সবাই সাইনও করে ফেলেছে। ওপেনহাইমার তখন বলে জাপানিরা আদৌ স্যারেন্ডার করতে চাইবে কিনা সেটা সে জানে না, তাই সে কোনোভাবে এই বোম ফেলার বিরোধিতা করবে না। অবশেষে চলে আসে ইতিহাসের সেই কুখ্যাত দিন 6 আগস্ট 1945। সেদিনের দিবালকে আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে এই অ্যাটমিক বোমা নিক্ষেপ করে। এই বোমের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়ানক ছিল যে এর ভয়াবহতা দেখে যে পাইলট বোম ফেলতে গিয়েছিল সে পর্যন্ত ভয়ে জমে যায়। এই ভয়ানক বোমের কারণে 2টা শহরে লাখের উপর মানুষ ইনস্ট্যান্ট মারা যায়। এরপর রেডিয়েশনে পরবর্তীতে আরো অনেক লোক মারা যায়। এই বোম্বিং এর পরে ওপেনহাইমারের মনে ধীরে ধীরে অনুশোচনাবোধ জাগ্রত হতে শুরু করে। যখন জাপানিরা স্যারেন্ডার করার পর তার জন্য পার্টি দেওয়া হয়েছিল তখন সে ওই পার্টিতে স্পিচ দেয়। তবে এই স্পিচ দেওয়ার সময় তার চোখের সামনেই কেবলই অ্যাটমিক বোমার ভিশন দেখতে পাচ্ছিল। চারিদিকে সে দেখতে পায় শুধু সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। তার মনে তখন কুড়ে কুড়ে খায়, হায় হায়, এ আমি কি করলাম? নিজের হাতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়ে নিলাম। যাই হোক, অ্যাটমিক বোম্বিং এর আগে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট রুজভেল্ট হঠাৎ এক হার্ট অ্যাটাকে মারা গেলে ভাইস প্রেসিডেন্ট ট্রুম্যান হয়ে যায় প্রেসিডেন্ট। আর সেই মূলত জাপানিদের উপরে বোম ফেলার ফাইনাল সিদ্ধান্তটা নিয়ে নেয়। বোম্বিং এর পর ওপেনহাইমার যখন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ব্যক্তি হয়ে ওঠে তখন তার ডাক পড়ে প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে দেখা করা। প্রেসিডেন্টের সাথে দেখা করার সময় ওপেনহাইমার একটা শকের মধ্যে ছিল। সে প্রেসিডেন্টকে অ্যাটমিক বোমার ভয়াবহতা বুঝিয়ে আমেরিকায় অ্যাটমিক প্রোগ্রাম বন্ধ করার জন্য অনুরোধ করে। পাশাপাশি ওপেনহাইমারের এটাও ধারণা হয়েছিল যে সোভিয়েতরাও দ্রুতই অ্যাটমিক বোমা ডেভেলপ করে ফেলতে পারবে, যার ফলে আমেরিকার সাথে তখন আবারও একটা অ্যাটমিক রেস শুরু হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রুম্যান ওপেনহাইমারের কোনো কথাতেই কান দিতে রাজি ছিল না। এছাড়াও ওপেনহাইমার বলে, এই কাজ করে আমি নিরীহ জাপানিদের রক্তে নিজের হাত ভাসিয়েছি, যার হয়তো কোনোই ক্ষমা নেই। তবে এই সব কথা শুনে ট্রুম্যান তাকে তাচ্ছিল্য করতে থাকে। শেষমেশ ওপেনহাইমারকে সে ক্রাইং বেবি বলে সেখান থেকে বিদায় জানায়। তবে ওপেনহাইমার কিন্তু প্রেসিডেন্টের এই অপমানের পরেও থেমে থাকেনি, বরং সে বিভিন্ন পাবলিক কনফারেন্সে আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে অ্যাটমিক বোমা যেন সীমিত করা হয় সেই বিষয়ে সবাইকে সে জোর দিতে বলে। আর এসবের জন্য ইউএসএ সরকার ওপেনহাইমারের উপরে প্রচন্ড রেগে যায়। এর উপর হঠাৎ একদিন ফাঁস হয়ে যায় যে ওপেনহাইমার ম্যানহাটন প্রজেক্টে থাকাকালীন ফুক্স নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী আসলে সোভিয়েত ইউনিয়নের একজন স্পাই ছিল। এই কথা জানতে পারার পর পুরো আমেরিকা জুড়ে এক তুমুল হইচই পড়ে যায়। আমেরিকার কাছে খবর ছিল যে সোভিয়েত ইউনিয়ন ততদিনে তাদের অ্যাটমিক বোম ডেভেলপ করা শুরু করে দিয়েছে। তাই এডওয়ার্ড টেলার এসে ওপেনহাইমারকে অনুরোধ করে সে যেন তাদের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে অ্যাটমিক এনার্জি কমিশনকে হাইড্রোজেন বোমা বানানোর জন্য চাপ দেয়।
কারণ এডওয়ার্ড টেইলর শুরু থেকেই হাইড্রোজেন ফিউশন বোম বানানোর স্বপ্ন দেখছিল। কিন্তু ওপেনহাইমার তো ফিউশন বোমা নিয়ে চিন্তিত ছিল, তার উপরে 1000 গুণ ভয়ানক ফিউশন বোমা তৈরি করতে সে কোনোভাবেই রাজি হতো না। তবে খুব দ্রুতই অ্যাটমিক এনার্জি কমিশন নিজেই হাইড্রোজেন বোমা বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে, কারণ 4 বছরের মধ্যে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন নিজেদের প্রথম অ্যাটমিক বোমা টেস্ট করে ফেলে। মূলত এরপরে শুরু হয়ে যায় সেই বিখ্যাত ইউএসএ সোভিয়েতের কোল্ড ওয়ার শুরু হওয়ার পরপরই ইউএসের অ্যাটমিক এনার্জি কমিশন হাইড্রোজেন বোমা বানানোর ব্যাপারে আলাপ শুরু করে। এর জন্য তারা একটা বোর্ড মিটিং ডাকে, যেখানে ওপেনহাইমারও উপস্থিত ছিল। সেখান থেকেই ওপেনহাইমারের সাথে এইচসি চেয়ারম্যান লুইস স্ট্রসের পরিচয় হয়। স্ট্রস নিজেকে ওপেনহাইমারের একজন ফ্যান হিসেবে প্রকাশ করে এবং দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। স্ট্রস ওপেনহাইমারকে প্রিন্সটনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্ট্র্যাটেজির ডিরেক্টর বানিয়ে দেয়। সেখানে ওপেনহাইমারের সাথে আবারও আইনস্টাইনের দেখা হলে ওপেনহাইমার আইনস্টাইনকে কি যেন বলে। তাদের কথা শেষ হওয়ার পরে এমন মনে হয় যেন আইনস্টাইন রেগে মেগে সেখান থেকে চলে যাচ্ছে। আইনস্টাইনকে এভাবে চলে যেতে দেখে স্ট্রস ওপেনহাইমারকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ব্যাপারে তাকে কিছু বলেছিলে? কিন্তু ওপেনহাইমার জানায় তাদের মধ্যে এমন কোনো কথাই হয়নি। তবুও স্ট্রস ওপেনহাইমারের উপরে সন্দেহ করে বসে, কেন ওপেনহাইমার এর আগেও পাবলিকলি স্ট্রসের হাইড্রোজেন বোমা প্রোগ্রাম চালু করার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। তাই লুইস স্ট্রস এবার স্বয়ং ওপেনহাইমারকে তার পদ থেকে সরিয়ে দিতে চায়। এর জন্য স্ট্রস ওপেনহাইমারের হাইড্রোজেন বোমা বানানোর বিরোধিতাকে ইস্যু বানিয়ে টেইলরকে তার বিরুদ্ধে একটা অভিযোগ আনতে বলে। সেই অভিযোগে ওপেনহাইমারের বিরুদ্ধে সোভিয়েত কানেকশনের অভিযোগ এনে তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাজেয়াপ্ত করা হয়। তবে স্ট্রস এখানে একটা মারাত্মক চালাকি করে বসে। সে জানতো যে ওপেনহাইমার একজন ন্যাশনাল হিরো এবং সে যেভাবে হাইড্রোজেন বোমার বিরোধিতা করছে তাতে পাবলিক তাকে আরো বেশি সাপোর্ট দিচ্ছে। তাই যদি কোনো পাবলিক হিয়ারিং এর মাধ্যমে তাকে আদালতে পেশ করা হয় তাহলে জনগণ আরো বেশি ক্ষেপে যাবে এবং তার জনপ্রিয়তা আরো বেড়ে উঠবে। তাই স্ট্রস এমন একটা কমিটি গঠন করার কথা ভাবে যেটা 4 দেওয়ালের ভিতরে থেকেই ওপেনহাইমারের বিরুদ্ধে তদন্ত করবে। এই কমিটিতে আমেরিকার তৎকালীন শীর্ষ কয়েকজন সিনেটরকে জুরি ভূমিকায় রাখা হয়। ওপেনহাইমারের বিরুদ্ধে চলা এই শুনানিতে তার সাথে কাজ করা অসংখ্য সায়েন্টিস্ট, মিলিটারি অফিসার এবং তার কাছের লোকজনদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। ওপেনহাইমারের বিরুদ্ধে বসানো এই বোর্ডের নাম ছিল দ্য গ্রে বোর্ড। গ্রে বোর্ডের উদ্দেশ্য ছিল ওপেনহাইমারকে অপদস্থ করে তাকে কমিউনিস্ট প্রমাণ করা। তাই তারা বারবার ওপেনহাইমারের স্ত্রীর এক্স কমিউনিস্ট হওয়াটাকেই টেনে আনছিল। ওপেনহাইমারের এক্স গার্লফ্রেন্ড জিনা কিংবা ফ্রেন্ড শেভালিয়ারের সরাসরি কমিউনিস্ট পার্টির মেম্বার হওয়াটাকেও তারা তার বিরুদ্ধে চালাচ্ছিল। এটা সত্য ছিল যে ওপেনহাইমারের কাছের অনেক লোকই কমিউনিস্ট ছিল এবং ওপেনহাইমারও তাদের সাথে নিয়মিত দেখা করত। কিন্তু ওপেনহাইমার সোভিয়েতদের সাথে কখনোই সরাসরি কোনো সম্পর্ক ছিল না। মানে পুরোই আন্দাজের উপর ভিত্তি করে ওপেনহাইমারকে তারা বিশ্বাসঘাতক বানাতে চাইছিল। ওপেনহাইমারের স্ত্রী কিটি এটা ভালো করে বুঝতে পারছিল যে গ্রে বোর্ড আসলে ওপেনহাইমারকে দোষী প্রমাণ করার টার্গেট নিয়ে বসেছে। তারা যেভাবে যা বলুক না কেন এই বোর্ড ওপেনহাইমারকে ছেড়ে দেবে না। মুভির শুরু থেকে কিন্তু আমরা এই শুনানিটাই দেখে আসছিলাম। এই পুরো কাহিনীর মাস্টার মাইন্ড স্ট্রস কিন্তু ওপেনহাইমারের কাছে এমন ভাব নিয়েছিল যে টেইলর তার বিরুদ্ধে অভিযোগ করায় স্ট্রস ওপেনহাইমারের উপরে চার্জ ফাইল করতে বাধ্য হয়েছিল। কিন্তু তলে তলে যে স্ট্রসই এসব কাজ করেছে সেটা এতদিন কেউই জানতো না। যাই হোক, গ্রে বোর্ড ওপেনহাইমারকে বারবার এটা বলতে থাকে যে সে নিজেই তো জাপানের বোম ফেলার উপরে সাপোর্ট করছিল, তাহলে কেন সে আবার হাইড্রোজেন বোমা বানানোর বিরোধিতা করছে। তখন ওপেনহাইমার বলে সে যখন এটা বুঝতে পেরেছে যে ইউএসএ সরকার যে কোনো পরিস্থিতিতে এই হাইড্রোজেন বোমা ব্যবহার করবে তখন সে এটার বিরুদ্ধে চলে গিয়েছিল। কিন্তু অবশেষে এই বোর্ড ওপেনহাইমারকে ইউএসএ সরকারের প্রতি লয়াল ঘোষণা দেয়, কেননা ওপেনহাইমারের সোভিয়েত এজেন্ট হওয়ার কোনো প্রমাণ তাদের হাতে ছিল না। কিন্তু এর সাথে আবার ওপেনহাইমারের সোভিয়েতের কানেকশনের দোহাই দেখিয়ে তারা তার সিকিউরিটি ক্লিয়ারেন্সও ক্যান্সেল করে দেয়। অর্থাৎ একদিক থেকে স্ট্রস ওপেনহাইমারকে অপদস্থ করেই ছেড়েছে। স্ট্রসের কথা থেকে আমরা বুঝতে পারি যে স্ট্রস মনে করেছিল ওপেনহাইমার নিউক্লিয়ার বোমার কন্ট্রোল নিজের হাতে রাখতে চায়, যেটা সে কোনোভাবেই হতে দিতে চায়নি। যাই হোক, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, একটা না একটা সময় গিয়ে তার ফল পেতেই হয়। ঠিক তেমনই 1959 সালে যখন ইউএসএ সেনেটে ইউএসএ সরকার সেক্রেটারি অফ কমার্স পদের জন্য হিয়ারিং করছিল তখন সেই পদের জন্য প্রধান ক্যান্ডিডেট ছিল স্ট্রস। স্ট্রস নিজেও ধরে নিয়েছিল যে সে হতে যাচ্ছে পরবর্তী সেক্রেটারি অফ কমার্স। কিন্তু হঠাৎ সেই হিয়ারিং এ ম্যানহাটন প্রজেক্টের একজন সায়েন্টিস্ট ডেভিড হিল ঘোষণা দেয় যে স্ট্রস ওপেনহাইমারকে নিজের ব্যক্তিগত বিদ্বেষের কারণে ভিকটিম বানিয়েছিল। স্ট্রস কিভাবে কোনো প্রমাণ ছাড়াই ওপেনহাইমারকে গ্রে বোর্ডের সহায়তায় হেনস্থা করেছিল হিল একে একে তার সব বিবরণ কোর্টের কাছে দেয়। সবকিছু বিচার করার পর সেনেটর সেই কোর্টে সেক্রেটারি অফ কমার্সের পদের জন্য স্ট্রসের নমিনেশন ক্যান্সেল করে। এই খবর পাওয়ার পর তো স্ট্রসের মাথা পুরোই খারাপ হয়ে যায়।
সে তার সেক্রেটারিকে বলতে থাকে যে এই সমস্ত কিছু ওপেনহাইমারই করেছে। সেই তার বিরুদ্ধে ম্যানহাটনের সব সায়েন্টিস্টদেরকে উস্কে দিয়েছে, আর সেক্রেটারি অফ কমার্সের পদটাও সে কেড়ে নিয়েছে। স্ট্রস এখন এটা ভাবছে যে সেদিন আসলে ওপেনহাইমার আইনস্টাইনকে কি বলেছিল। স্ট্রস এখনো ভাবছে যে সেদিন আসলে ওপেনহাইমার আইনস্টাইনকে এমন কি বলেছিল যে আইনস্টাইন রেগে মেগে চলে গেল। এরপরে আমাদেরকে সেদিনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ওপেনহাইমার আইনস্টাইনকে এটা বলেছিল যে ওপেনহাইমারের সব ক্যালকুলেশন ঠিক থাকায় বোম ড্রপ করার পর অ্যাটমসফিয়ারিক চেইন রিয়াকশন হয়নি, তবে সেটা না হলেও আসলেই অন্য একটা চেইন রিয়াকশন শুরু হয়ে গেছে। সেটা হলো ইউএস আর সোভিয়েতের আর্মস এবং বোম বানানোর রেস, যেটা হয়তো চেইন রিয়াকশনের মতোই কখনোই থামবে না। আর এর একমাত্র ফল হচ্ছে দুনিয়ার অনিবার্য ধ্বংস। এই কথা শোনার পরেই আইনস্টাইন সেখান থেকে চলে গিয়েছিলেন, আর স্ট্রস তাকে দেখে ভেবেছিল আইনস্টাইন হয়তো ওপেনহাইমারের কথা শুনেই রেগে যাচ্ছেন। যাই হোক, এরপর ওপেনহাইমার তার হারানো সম্মান ধীরে ধীরে আবারও ফেরত পায়। 1963 সালে ওপেনহাইমার প্রেসিডেন্ট লিন্ডন জনসনের হাত থেকে এনরিকো ফার্মি অ্যাওয়ার্ড পায়। সেই অনুষ্ঠানে এডওয়ার্ড টেলারও উপস্থিত ছিল, যে তাকে কংগ্রাচুলেশন জানাতে আসে। টেলার ওপেনহাইমারের সাথে হাত মেলানোর পরে তার স্ত্রী কিটির সাথেও সে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু কিটি প্রচন্ড ঘৃণায় তার হাত সরিয়ে নেয়, কারণ টেলার ওপেনহাইমারের সাথে যা করেছিল সেটার জন্য সে কখনো তাকে ক্ষমা করেনি। ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়। তো তোমাদের কাছে ওপেনহাইমার কেমন ছিল, হিরো নাকি ভিলেন? কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো।